গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট। কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। একবার প্রত্যেকে বলবে আমার সঙ্গে, হাউস দ্য জোস, হাউস দ্য জোস, হাউস দ্য জোস। তাহলে তোমাদের জোসটা কেমন রয়েছে? হাই। প্রত্যেকে বলবে স্যার হাই জোস। পরীক্ষা আমাদের অলরেডি কাছে এসছে, বেশি দিন আর সময় নেই। এখন আমাদের জোসটা একবারে চরম শিখরে হওয়া উচিত। এতদিন আমরা নিজেকে ত্যাগ করেছি, নিজের শখগুলোকে, নিজের ইচ্ছাগুলোকে, নিজের স্বপ্নগুলোকে দূরে রেখে আমরা নিজেকে প্রিপেয়ার করেছি সেই সেই জবটার জন্য, যেই জবটার আশা আমরা দেখে এসেছি ছোট থেকে। সময় কাছে এসছে সেই পরীক্ষাটা, যে পরীক্ষা দিয়ে তোমরা নিজের পছন্দ মতো একটা ইউনিফর্ম নিজের শরীরে পরতে পারবে। আর যেই পোশাকের সম্মান ভারতের প্রত্যেক ব্যক্তি কিন্তু দিয়ে থাকে। যে ইউনিফর্মটা পরে থাকলে সেই ইউনিফর্মের রেসপেক্ট সবার নজরে একটা আলাদাই থাকে। তাহলে তার সময় চলে এসছে কাছে, পরীক্ষা আমাদের খুব কাছাকাছি। আশা করি এখন তোমাদের পারফরমেন্স খুব সুন্দর রয়েছে অঙ্কে এবং জোশটা হাই রয়েছে। তোমরা যারা প্রথম থেকেই লেগে আছো, আশা করি প্রত্যেকটা প্র্যাকটিস সেট ঠিকঠাকভাবে করেছো। আশা করবো আমি তোমরা এখন 10টার মধ্যে 10টা কোশ্চিন করতে পারছো এবং পরীক্ষা হলে সেম টু সেম তোমরা 20টার মধ্যে 20টা করে আসতে পারবে স্যার। কোনো দ্বিধা নেই, কোনো জায়গাতে ডাউট 1% ডাউটও রাখবে না যে হবে না। অবশ্যই তোমরা 20টাতে 20টা প্রশ্ন করে আসবে। এবার আমি বলেই দিচ্ছি তোমাদেরকে, সেম টু সেম তোমরা প্যাটার্ন কমন পেয়ে যাবে গিয়ে। মনে হবে যে তোমরা ক্লাসরুমে বসেই পরীক্ষা দিচ্ছ। তাহলে প্রত্যেকে পেন পেপার নিয়ে এবং একটা রাফ শিট নিয়ে বসে যাও। প্রত্যেক দিনের মতো প্রশ্ন আসা মাত্রই আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে, দেন না পারতে গেলে সলিউশন দেখে নিবে আমার কাছ থেকে যদি কোনো নতুন টাইপের প্রশ্ন থাকে। চলো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ যার বাহু এ একক রয়েছে। একটা সমবাহু ত্রিভুজ, এবার সমবাহু মানে কি স্যার? যার প্রত্যেকটা বাহু আমার সমান হবে। যদি এটা আমার এ হয় তার মানে এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে আমাকে দৈর্ঘ্যটা বলে দিয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত একক? এ একক। এবার কি বলছে যে রয়েছে সেটিকে একটি নিয়মিত ষড়ভুজ করার জন্য শীর্ষবিন্দুতে কাটা হয় ষড়ভুজের ক্ষেত্রফলটা কত? তাহলে ষড়ভুজ করার জন্য শীর্ষবিন্দুতে কাটে। শীর্ষবিন্দু বলতে কি? প্রত্যেকটা কোণার শীর্ষবিন্দুতে কাটলো। দিয়ে দেখো আমার কিন্তু এই মাঝখানের যে চিত্রটা তৈরি হলো সেটা একটা ষড়ভুজ। ষড়ভুজ মানে কি স্যার? যার 6টা বাহু। আর নিয়মিত ষড়ভুজ বলেছে, তার মানে দেখো আগে এইখানে দেখো, এটা একটা বাহু, এটা একটা 2টা হলো, এটা একটা 3টা, এটা একটা 4টা, আর এইটা একটা 5টা হবে। আচ্ছা 6টা, 1 2 3 4 5 6টা, 6টা বাহু পেয়ে গেলাম। তার মানে ষড়ভুজ হয়ে গেল ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলোকে কেটে। এবার কি বলছে? নিয়মিত ষড়ভুজ। নিয়মিত মানে কি? যার প্রত্যেকটা কোণ হবে আমার কত? 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ হবে 120। অর্থাৎ এটাও হবে 120 ডিগ্রি করে স্যার। প্রত্যেকটা কোণ হবে 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি করে। আর এটা কি ত্রিভুজ ছিল স্যার? সমবাহু ত্রিভুজ। যার 3টা বাহু সমান, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে স্যার? 60 ডিগ্রি করে। তার মানে দেখো এখানে এইটা কি আমার একটা সরলরেখা, আর একটা সরলরেখার মান কত আমরা জানি? 180 ডিগ্রি। তার মানে এটা যদি একটা সরলরেখা হয় আর এর এটুকুর মান যদি আমার 120 হয়, তাহলে এটুকুর কত হবে? 180 থেকে 120 বাদ, তার মানে এটা 60 হয়ে যাবে। আর এই কোণটা তো আমরা জানছিলাম যে 60 ডিগ্রি ছিল, যেহেতু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি হবে? সমান হবে। তবে এটা হলো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তার মানে এটা আর কত থাকবে? একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমষ্টি জানি আমরা 180 ডিগ্রি। তার মানে 60 আর 60 120 হয়ে গেল। তার মানে এটা কত হয়ে যাবে? 60। তার মানে এটাও 60 হয়ে গেল। তার মানে দেখো এই যে আচ্ছা এটা এ একক ছিল, এই পুরোটার দৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল একক। এবার এখান থেকে দেখো ত্রিভুজটার প্রত্যেকটা কোণ সমান পেয়ে গেলাম। তার মানে কি? আমরা এখানেও আবার সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। এবার দেখো সমবাহু ত্রিভুজ, তার মানে এটুকুরও দৈর্ঘ্য সমান হবে, এটুকুরও দৈর্ঘ্য সমান হবে, এটুকুরও দৈর্ঘ্য সমান হবে। তার মানে এটুকুর দৈর্ঘ্য যদি সমান আর এটুকুর দৈর্ঘ্য যদি সমান হয়, তার মানে আমার কি হবে? এটুকুরও দৈর্ঘ্য সমান হবে। যেহেতু ষড়ভুজের প্রত্যেকটা বাহু কি হয়? আমার সমান হয়। তার মানে ষড়ভুজের প্রতিনিয়ত নিয়মিত ষড়ভুজ বলেছে মানে কি? যার প্রত্যেকটা বাহুও সমান হবে এবং প্রত্যেকটা কোণে 120 ডিগ্রি করে হবে। তার মানে আমরা এখান থেকে এলাম এটুকুর মান, এটুকুর মান আর এটুকুর মান সমান হবে, অর্থাৎ 3টা ইকুয়াল পার্ট হবে।
যদি গোটাটার দৈর্ঘ্য আমার এ একক হয় তাহলে এটাকে কটা ভাগে ভাগ করব আমরা সমান 3টা ভাগে, যেহেতু এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে 3 দ্বারা ভাগ করে দাও। তার মানে ষড়ভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য স্যার কি পেয়ে গেলাম আমরা a/3 একক, a/3 একক পেয়ে গেলাম। এবার বলছে যে ষড়ভুজের ক্ষেত্রফলটা কত হবে। ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমার, বলছে ষড়ভুজের ক্ষেত্রফল কত, ফর্মুলা হচ্ছে 6 ইন্টু কি হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। দেখো 6 ইন্টু এই যে সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাই হয়ে যাবে। তাহলে দেখো 6 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি স্যার, √3/4 ইন্টু, আর এখানে দেখো এখন বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা কি হয়ে গেছে ষড়ভুজের a/3, তার মানে a/3 বাহুর দৈর্ঘ্য কত a/3, তার মানে কি হয় বাহু স্কয়ার। 6 ইন্টু √3/4 ইন্টু বাহু স্কয়ার, ষড়বাহুটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ছিল a/3, তাহলে a/3 তার স্কয়ার হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করব 2 দ্বারা 3, 2 দ্বারা 4, তাহলে উপরে থাকলো 3√3, আর এটাকে যদি ভেঙে দিই তাহলে কত হয়ে যাবে a এর স্কয়ার কত হয়ে যাবে a স্কয়ার বাই নিচে ছিল 2 ইন্টু 3 এর স্কয়ার কত হয়ে যাবে স্যার 9। তার মানে দেখো এখান থেকে 3 দ্বারা কাটবো, 3 3 কে 9, এই √3 উপরে আছে, √3টাকে আমরা উপর থেকে হাঁটাবো, যার জন্য কি করে দিব আর একটা √3 দ্বারা গুণ করে দিব, আর কি রয়েছিল a স্কয়ার। আচ্ছা এটা √3 দ্বারা গুণ করে দিব, √3 কে তোলার জন্য আর একটা √3 দ্বারা গুণ করে দেবো, তার মানে উপরে √3 দ্বারা গুণ করলাম, তার মানে নিচেও আমাকে √3 দ্বারা গুণ করতে হবে। আর কি ছিল 2 ইন্টু 3 ছিল, তাহলে দেখো এখান থেকে কি পাবো √3 আর √3 গুণ করলে কি হয়ে যাবে শুধু 3 আর a স্কয়ার বাই নিচে কত ছিল আমার √3 ইন্টু 2 ইন্টু 3, তাহলে দেখো এই 3 কাটলো, থাকলো a স্কয়ার বাই 2√3, √3 ইন্টু 2 বা √2√3, তার মানে আমাদের অ্যান্সারটা কত হয়ে গেল স্যার a স্কয়ার বাই 2√3 হয়ে গেল কি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র একক কি হয়ে যাবে বর্গ একক। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম a স্কয়ার বাই 2√3 একক পেয়ে গেলাম। চলো, তার মানে এখানে মনে রাখবে যে সমবাহু ত্রিভুজকে কেটে তারা কি করছে শীর্ষবিন্দুগুলোকে কেটে ষড়ভুজ তৈরি করছে, আর ষড়ভুজটা কি ষড়ভুজটার কথা বলেছে আমরা নিয়মিত, আর নিয়মিত মানে কি প্রত্যেকটা বাহু সমান হবে এবং প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি করে হবে। তার মানে এইটা যদি বাহু আমার এই এখানে আমরা আবার সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম, তার মানে এটা প্রত্যেকটা দৈর্ঘ্য আমার সমান হয়ে যাবে, আর গোটাটা দেওয়া ছিল এ, তার মানে এটুকুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 3টা পার্টে ভাগ রয়েছে, মানে 3 দ্বারা ভাগ করে দেবো। এখান থেকে আমরা বাহু পেয়ে গেলাম, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু √3/4 ইন্টু বাহু স্কয়ার করে দিলে আমরা পেয়ে যাব, ক্যালকুলেশন করে নিলে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। কি বলছে একটি দোকান একটি বাই 4 গেট 1 ফ্রি প্রচার স্কিম চালাচ্ছে, অর্থাৎ দেখবে তোমরা যখনই শপিং মলে যাবে, শপিং মলে অনেক সময় অফার থাকে যে বাই 1 গেট 1 ফ্রি, বাই 2 গেট 1 ফ্রি, বাই 3 বাই 4 গেট 1, অর্থাৎ 4টা কিনলে একটা ফ্রি দিবে এই টাইপের। তাহলে তোমাকে প্রশ্নে বলেছে যে বাই 1 অর্থাৎ 4টা যদি কেনো তাহলে তোমাকে একটা ফ্রি দিবে, তাহলে বলছে যে নেট ডিসকাউন্ট কত শতাংশ, অর্থাৎ মোট ডিসকাউন্টটা অর্থাৎ মোট ছাড়টা কত শতাংশ আমাকে জিজ্ঞাসা করছে। তার মানে কতটা কিনলে 4টা কিনলে কয়টা ফ্রি দিবে একটা ফ্রি দিবে। তুমি যখন 4টা বস্তু কিনবে অর্থাৎ 4টা ড্রেস কিনলে তো একটা ড্রেস তুমি ফ্রি পাবে, তার মানে টোটাল কতটা পেলে তুমি 5টা, তার মানে দোকানদারকে দিতে হলো বা শপিং মলকে দিতে হলো কতটা আমার 5টা বস্তু দিতে হলো, যেহেতু 4টা কিনেছো তো একটা ফ্রি পেয়েছো, তার মানে শপিং মলওয়ালাকে কতটা দিতে হয়েছে আমাকে 5টা জিনিস দিতে হয়েছে। আর 5টা জিনিস দিয়ে কটা জিনিসের দাম নিয়েছে 4টা জিনিসের, যেহেতু 4টা কিনলে একটা ফ্রি, তার মানে তুমি 4টা জিনিসেরই দাম দিয়েছো, তার মানে 5টা জিনিস দিয়ে শপিং মলওয়ালা 4টা জিনিসের দাম নিয়েছে, তার মানে কতটা জিনিসের দাম কম নিয়েছে একটা জিনিসের দাম কম নিয়েছে, কটার মধ্যে 5টার মধ্যে। তাহলে শতকরা কত 100তে কত, তাহলে 5 কুড়ি 100 ইকুয়াল টু 20% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে কত পার্সেন্ট হয়ে যাবে আমাদের 20% হয়ে যাবে অ্যান্সার। 4টা কিনলে একটা ফ্রি, তার মানে দোকানদার দিচ্ছে কয়টা 4টা তুমি কিনেছোই, তার সঙ্গে আবার একটা ফ্রি দিয়ে দিল, তার মানে 5টা জিনিস দিল। 5টা জিনিস দিয়ে কটার দাম নিয়েছে আমার 4টা জিনিস, যেহেতু 4টা কিনলে একটা ফ্রি ছিল তার মানে 4টার দাম নিয়েছে, তার মানে 5টা জিনিস দিয়ে 4টার দাম নিয়েছে, তার মানে কত টাকা কম নিয়েছে একটা জিনিসের দাম কম নিয়েছে কতটার মধ্যে 5টার মধ্যে 100-র মধ্যে কত ইন্টু 100 করে দিলে হয়ে যাবে 20%। চলো পরের প্রশ্ন কি বলছে x এর সর্বনিম্ন মান কত হবে যা 5 অঙ্কের,
যাতে 5 অঙ্কের 725x3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমার 5 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, কি বলছে স্যার? 725x3। আমি x এর মানটা জানি না কি হবে, বলছে যে 5 অঙ্কের এই সংখ্যাটা x এর সর্বনিম্ন মানটা আমাকে খুঁজতে বলেছে, যে সর্বনিম্ন মানটা কত হলে 9 দ্বারা ভাগ যাবে। তার মানে আমি কি বলেছিলাম, এই টাইপের যখনই অঙ্ক পাবে প্রথমে প্রত্যেকটা সংখ্যা যোগ করবে। প্রত্যেকটা অঙ্ক তুমি যোগ করো। 7 আর 2 কত হয়ে গেল? 9। 9 আর 5 কত হয়ে গেল? 14। 14 আর 3 কত হয়ে গেল স্যার? 17। তার মানে 17। আর এটা এক্স ছিল, এক্স এর মান জানি না। তার মানে বলছে এক্স এর সর্বনিম্ন মান কত হবে, যে 9 দ্বারা ভাগ দিবে। তার মানে আমরা কি জানি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যদি অঙ্কগুলোর যোগফল আমার 9 দ্বারা ভাগ যায়, তার মানে সম্পূর্ণ সংখ্যাটা কি দ্বারা ভাগ যাবে? 9 দ্বারা যাবে। তার মানে এখানে রয়েছে এই 3টা সংখ্যা যোগ করে পেলাম 17। তার মানে এক্স এর মান যদি আমি 0 নিই, এক্স এর মান যদি 0 নিই, তার মানে 17 আর 0 কত হয়ে যাবে? 17। কিন্তু 17টা কি আমার 9 দ্বারা ভাগ যাবে? যাবে না। তার মানে 0 নিতে পাবো না। এবার দেখো 17, 0-র পরে কি আছে? 1। তার মানে এক্স এর জায়গাতে যদি আমি 1 বসাই, তাহলে 17 আর 1 18 হয়ে যাবে। 18টা কি 9 দ্বারা ভাগ যায়? যায় স্যার। ক দ্বারা? 2। 9 2 18। তার মানে সর্বনিম্ন মানটা কত হয়ে যাবে স্যার? এক্স এর ভ্যালুটা হয়ে যাবে 1। তার মানে এক্স এর জায়গাতে কত নিতে পারবো আমরা? সর্বনিম্ন মানটা নিতে পারবো 1। তাহলে 1 নিলে সম্পূর্ণ সংখ্যাটা আমার 9 দ্বারা ভাগ যাবে। সেই জন্য মনে রাখবে যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার অঙ্কগুলোর, অর্থাৎ প্রত্যেকটা 7 2 5 x 3 এই প্রত্যেকটা অঙ্কের যোগফল যদি আমার 9 দ্বারা ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা আমার কি দ্বারা ভাগ যাবে? 9 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারাও বিভাজ্যতার নিয়ম সেম। যদি প্রত্যেকটা অঙ্কের যোগফল 3 দ্বারা ভাগ যায়, তার মানে সংখ্যাটা পুরোটাই আমার 3 দ্বারা ভাগ যাবে। চলো পরের প্রশ্ন। 8 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 7। 8 জন শিক্ষার্থী রয়েছে যাদের গড় নম্বর হচ্ছে 7। দেখা গেছে যে একজন শিক্ষার্থীর নম্বর 6 এর পরিবর্তে 10 হিসাব করা হয়েছে, হিসাবে নেওয়া হয়েছে। সঠিক গড়টি খুঁজুন। তার মানে 8 জন শিক্ষার্থী রয়েছে। ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে? আমার 8 জন শিক্ষার্থী রয়েছে, যাদের গড় নম্বর কত করে রয়েছে? গড় নম্বর হচ্ছে 7। তার মানে 8 জন শিক্ষার্থী রয়েছে, গড় নম্বর 7। তার মানে টোটাল নম্বর কত হয়ে যাবে? 8 জনের গড় হচ্ছে 7 করে, তার মানে টোটাল নম্বর হয়ে যাবে গড় ইন্টু টোটাল সংখ্যা। কতজন রয়েছে? 8 জন। তাহলে 8 ইন্টু 7, 7 8 56। তার মানে টোটাল নম্বরটা কত হয়ে গেল? 56। কিন্তু আমাকে বলছে যে একজন ছাত্রীর, অর্থাৎ একজন শিক্ষার্থীর নম্বর 6 এর পরিবর্তে আমাকে লিখেছে 10। 6 যেখানে দেওয়া উচিত ছিল সেখানে 10 বসিয়ে দিয়েছে। যেখানে 6 যোগ করা উচিত ছিল সেখানে 10 যোগ করেছে। তার মানে কত বেশি যোগ করেছে? 6 এর বদলে 10 যোগ করেছে, মানে 4 বেশি যোগ করেছে। 10 থেকে 6 বাদ দিয়ে দেবো, 4 বেশি যোগ করেছে। তার মানে এই 4টা কি, এই যে গড়টা ছিল এই গড়টাকে থেকে বাদ দিব। তার মানে 4 বেশি যোগ করেছে মানে কি, মোট নম্বর 4 কমবে। তার মানে 4 কমিয়ে দাও, 4 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে 52। তার মানে আমরা গড়, নতুন গড়টা কি হয়ে যাবে? সঠিক গড়টা, গড় বের করার নিয়ম কি জানি, যে মোট নম্বর। তাহলে মোট নম্বর কত হবে? 52 বাই মোট সংখ্যা। মোট কতজন ছাত্রী ছিল? 8 জন। 8 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 4 2 8, 4 1 4, 3 4 12 সমান 6.5। তাহলে নতুন গড়টা স্যার কত হয়ে যাবে? 6.5 হয়ে যাবে আমাদের নতুন গড়। 8 জন শিক্ষার্থী ছিল, প্রত্যেকের গড় ছিল 7 করে। তার মানে টোটাল কত? 7 8 56। কিন্তু বলছে যে 6 এর পরিবর্তে একজন শিক্ষার্থীর 10 বসানো হয়েছে। তার মানে যেখানে 6 যোগ করার কথা ছিল সেখানে 10 যোগ করেছে। তার মানে কত বেশি যোগ করেছে? 4 বেশি যোগ করেছে। তার মানে 56 মোট নম্বর ছিল, যেখানে 4 নম্বরটা বেশি আমার যোগ করা আছে। তাহলে 4টা বাদ দিয়ে দিব, 4 বাদ দিয়ে দিব। তার মানে আসল যোগফলটা কত হবে? 52। তার মানে আমরা কি জানি গড় বের করার নিয়ম, যে মোট নম্বর বাই মোট শিক্ষার্থী। তার মানে মোট নম্বর কত রয়েছে? 52। মোট শিক্ষার্থী কত? আর 8 দ্বারা ভাগ করে দেবো, 6.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে? চিহ্নিত মূল্যের ওপর 10% ছাড় দেওয়ার পরে, চিহ্নিত মূল্যের ওপর 10% আমার ছাড় দেওয়ার পরে, কথার অর্থ কি, যে একটা বস্তুর চিহ্নিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস লেখা আছে, যেটা তার উপরে আমার 10% ছাড় দিচ্ছে। 10% কথার অর্থ কি? তার 10% মানে জানি আমরা 1/10। 10%-এর ফ্র্যাকশন কত? 1/10, অর্থাৎ 10/100 করে কাটাকাটি করলে 1/10 পাবো। এবার বলছে ছাড় দেওয়ার পরে একটি মেশিনের মূল্য 28,800 টাকা হয়। 10% ছাড় দেওয়ার পরে মেশিনটার মূল্য কত হচ্ছে? 28,800। তার মানে দেখো 10% ছাড় দিচ্ছে, তার মানে কার কার অনুপাত হবে? এমপি
আর এসপির অনুপাত, অর্থাৎ মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। ছাড় সবসময় কি বাজার মূল্যের উপরে হয়, তার মানে যদি বাজার মূল্য যদি 10 টাকা হয় বলছে, তাহলে 1 টাকা ছাড়ে বিক্রি করবে, তার মানে কত টাকায় বিক্রি করতে হবে, 9 টাকায় বিক্রি করতে হবে। তার মানে 10%-এর ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 1/10। তার মানে মার্কেট প্রাইস 10 টাকা হলে সেলিং প্রাইসটা হতে হবে কত টাকা, 9 টাকা, যেহেতু 1 টাকা ছাড় দিচ্ছে। এবার আমাকে বলছে যে ছাড় দেওয়ার পরে এত টাকা হয়, যদি কোনো ডিসকাউন্ট অনুমোদিত না হয়, অর্থাৎ তুমি যদি কোনো রকম ছাড় না দাও, অর্থাৎ দোকানদার যদি কোনো রকম ছাড় না দেয়, তাহলে বলছে যে দোকানদার 25% লাভ করে। যদি কোনো রকম ছাড় না দাও তাহলে 25% লাভ হবে। তার মানে ছাড় দিয়ে তুমি যে টাকাটা পাচ্ছিলে, যদি ছাড় না দাও তাহলে 25% লাভ করবে টোটালের উপরে। তাহলে 25%-এর ফ্র্যাকশন জানি আমরা 1/4। 1/4 কেমন করে, 25/100 কাটাকাটি করলে গেলে 1/4 পেয়ে যাব। তার মানে কি স্যার, আমাকে ভালো করে বুঝবে, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, এখানে তোমরা ভুল করে যাবে। দেখো, যদি না ছাড় দিত তাহলে 25% লাভ হতো। তার মানে কি 4 টাকাতে কত টাকা ছাড় দেওয়ার কথা বলেছে, 1 টাকা। তার মানে সিপিটা কত হয়ে যাবে আমার, সিপি যদি 4 টাকা হতো তার, আচ্ছা লাভ করতো 25% লাভ হতো, 25% লাভ মানে কি 1/4, মানে 4 টাকাতে যদি তার কেনা থাকে, তার মানে বস্তুটার বিক্রি করেছে কত, 5 টাকাতে, কিন্তু বিক্রি নয়। দেখো এখানে যদি বস্তুটাতে 25% ছাড় না দিত, কি বলছে আমাকে, যদি ডিসকাউন্ট অনুমোদিত না হয় তাহলে দোকানদার 25% লাভ হতো। দোকানদারের কত পার্সেন্ট লাভ হতো, 25%। যদি কোনো রকম ছাড় না দিত, তার মানে 4 টাকা যদি বস্তুটার কেনা দাম হয়, তার মানে 1 টাকা ছাড় দিচ্ছিল, আর ছাড় না দিলে বস্তুটার দাম কত, অর্থাৎ মার্কেট প্রাইসটা কত হতো আমার, 1 টাকা ছাড় দিত, ছাড় না দিলে কত টাকা হবে, 4 আর 1 5 টাকা হতো মার্কেট প্রাইসটা। এই লাইনটা আর একবার বলছি আমি, ভালো করে বুঝবে কিন্তু। বলেছে যে যদি দোকানদার কোনো রকম ছাড় অনুমোদিত না হতো, যদি ছাড়টা কোনো রকম না দিত, কোনো রকম ছাড় না দিত, তাহলে 25% লাভ হতো। 25% মানে ফ্র্যাকশন জানি 1/4, অর্থাৎ বস্তু যদি 4 টাকাতে কিনা থাকতো আমার কেনা, তাহলে 1 টাকা ছাড় দিত, তাহলে বিক্রি করতে হতো 3 টাকাতে। কিন্তু আমাকে বলছে যদি কোনো রকম ছাড় না দিত, তাহলে 4 টাকাতে 1 টাকা ছাড় দিচ্ছে, তার বস্তুটার মার্কেট প্রাইস কত হয়ে যাবে, 5 টাকা হয়ে যাবে। 4 যোগ 1, তারপর মার্কেট প্রাইস 5 টাকা ছিল বস্তুটার। তার এখান থেকে তাহলে কি পেয়ে গেলাম, এমপি, এসপি, সিপি আর এমপি। তাহলে আমরা কি জানি, সিপি, এসপি আর, আচ্ছা এমপিটা মাঝখানে লিখো, সিপি, এমপি আর এসপি, অর্থাৎ কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্য, এসপি অর্থাৎ সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তার মানে দেখো এখান থেকে এমপি আর এসপি কি আছে, 10:9, তাহলে এমপি আছে 10 আর এসপি আছে 9। বসে দাও নিচে নিচে মানগুলো, সিপি কত রয়েছে 4, 4-এর জায়গাতে বসে দাও, এমপি কত রয়েছে 5, 5-এর জায়গাতে বসে দাও। তার মানে কি বলেছিলাম, ফাঁকা ঘরগুলো পূরণ, 10-এর আগে কিছু নেই মানে 10 বসিয়ে দাও, 5-এর পরে কিছু নেই মানে 5 বসিয়ে দাও, 4-10 40, 5-10 50, 5-9 45, কাটাকাটি করো 5 দ্বারা, 5-8 40, 5-10 50, 5-9 45। তাহলে সেলিং প্রাইসটা কত টাকা পেলাম আমরা এখানে, 9 ইউনিট। আর আমাকে বলে দিয়েছে যে কত টাকায় মেশিনের মূল্যটা, ছাড় দেওয়ার পর কত টাকা বলে দিয়েছে, ছাড় দেওয়ার পর 28,800 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য অর্থাৎ মেশিনের মূল্যটা কত পেলাম, 9। তার মানে এই 9-এর মানটাই হয়ে যাবে আমার 28,800। তাহলে একের ভ্যালুটা কত হয়ে যাবে স্যার, 28,800/9 ইন্টু কত হয়ে যাবে, কিসের মান বলেছে, যে মেশিনটার, ওয়াশিং মেশিন, আচ্ছা মেশিনের দামটা কত, তাহলে মেশিনের দামটা কত ছিল স্যার, কস্ট প্রাইস 8, তার মানে 8-এর দামটা কত হয়ে যাবে, গুণ করে দাও, তাহলে কাটাকাটি করো, 3-9 27, আচ্ছা 3-9 কত হয়ে যাবে 27, 1 28 আর 18, 9-2 18, 0 0। তাহলে কত থাকলো স্যার, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 3200 ইন্টু 8, তাহলে করতে গেলে কত হয়ে যাবে, 8-2 16, 6 হাতে হলো 1, 3-8 24 আর 1 25, আর পরে দুটো শূন্য ছিল, শূন্য বসে দাও, তাহলে কত হয়ে গেল স্যার 25,000, অর্থাৎ 25,600। তার মানে 25,600 হয়ে গেল আমাদের কি আনসার। তার মানে মেশিনটার মূল্য কত ছিল, অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল, মেশিনটার ক্রয় মূল্য ছিল 25,600 টাকা। আমাকে যদি এখান থেকে বলতো যে মার্কেট প্রাইস কত, তাহলে 10-এর ভ্যালু বের করতাম। চলো নেক্সট প্রশ্ন দেখবে, চলো প্রত্যেকে করবে, চলো চলো প্রত্যেকে করো। এই অঙ্কে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই স্যার,
জীবনে মনে রাখবে কথাটা, কাউকে ততটাই গুরুত্ব দেবে, সে তোমার আত্মীয় স্বজন হোক, তোমার বন্ধু হোক বা তোমার গার্লফ্রেন্ড হোক, কাউকে ততটাই গুরুত্ব দেবে যতটা গুরুত্ব দেওয়ার পরে তার কাছে তোমার গুরুত্বটা বজায় থাকে। তার কাছে যেন তোমার গুরুত্ব কতটুকু সে যেন বুঝতে পারে, তাকে ততটাই গুরুত্ব দেবে। তার চাইতে বেশি যদি তুমি কাউকে গুরুত্ব দাও তাহলে কিন্তু সস্তা হয়ে যাবে, তুমি সবার কাছে সস্তা হয়ে যাবে। সেই জন্য যাকে যতটুকু গুরুত্ব দেওয়ার ততটুকুই গুরুত্ব দাও। চলো নেক্সট প্রশ্ন পড়বে। কি বলছে, একটি শহরের 12,000 ভোটার, তাদের মধ্যে 30% এ এবং, আচ্ছা, একটি শহরে 12,000 ভোটার রয়েছে। কত ভোটার রয়েছে আমার? 12,000 ভোটার রয়েছে, অর্থাৎ কতজন ভোট দিচ্ছে আমার? 12,000 লোক ভোট দিচ্ছে। তার মধ্যে বলছে 30% এ এর পক্ষে ভোট দিয়েছে, 25% বি এর পক্ষে, 40% সি এর পক্ষে ভোট দিয়েছে। এই তিনজন অংশগ্রহণকারীর কাউকেই ভোট দেয়নি এমন কতজন রয়েছে, আমাকে ভোটারের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ একটা শহরে 12,000 লোক রয়েছে, তার মধ্যে তিনজন ভোটে দাঁড়িয়েছে। কে কে? এ, বি অ্যান্ড সি। এবার এ ভোট পেয়েছে 30%, বি ভোট পেয়েছে 25% অ্যান্ড সি ভোট পেয়েছে কত? 40%। তাহলে বলছে যে এই 12,000-এর মধ্যে কতজন লোক আছে যারা কাউকেই ভোট দেয়নি, অর্থাৎ এ কেও দেয়নি, বি কেও দেয়নি, সি কেও দেয়নি। তাহলে দেখো ভোট দিয়েছে কত পার্সেন্ট লোক? এ কে দিয়েছে দেখো 30%। তার আগে আমরা দেখো মোট ভোটটাকে ধরে নেব 100%। টোটাল ভোট কত স্যার? নিজের মধ্যে নিজে 100% হয়, তাহলে টোটাল ভোটটা আমরা 100% ধরে নিলাম। তাহলে 100%-এর মধ্যে ভোট কতটি দিয়েছে দেখো, এ কে দিয়েছে 30% প্লাস বি কে দিয়েছে 25%, দেন, আচ্ছা, দেন সি কত পেয়েছে? 40%, অর্থাৎ 40% ভোট সি কে দিয়েছে। তার মানে টোটাল কত ভোট দিয়েছে? 3, 4, 7, 8, 9, 95% ভোট দিয়েছে, অর্থাৎ 95% লোক ভোট দিয়েছে এ বি সি কে, অর্থাৎ তিনজনকে। তাহলে ভোট দেয়নি কত পার্সেন্ট? টোটাল ভোট ধরেছিলাম 100%, তার মানে 100% থেকে বাদ দিয়ে দেবো 95%। তার মানে দেয়নি কত লোক? 5% লোক। এই 5% লোক কি করেছে? ভোট দেয়নি, কিন্তু 5%-এর ভ্যালুটা কত বের করতে হবে। তাহলে আমরা মোট ভোটারটা কত ধরেছিলাম? 100%, কিন্তু আমাকে প্রশ্নে কত বলেছে? 12,000। তাহলে এই 100%-এর ভ্যালুটা স্যার কত? 12,000। 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 12,000 বাই 100। তাহলে আমার কার ভ্যালুটা বের করতে হবে? 5%, যেহেতু 5% ভোট দেয়নি, তাহলে 5%-এর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার? 12,000 বাই 100 ইন্টু 5%। তাহলে কত হয়ে যাবে? দুইটা শূন্য কাটলো, 0, 5 2 10, 5 বরং 60, 600। তার মানে কত লোক ভোট দেয়নি স্যার? 5%-এর ভ্যালুটা হয়ে গেল স্যার আমার 600 জন লোক ভোট দেয়নি। তার মানে ভোট দেয়নি এমন লোকের সংখ্যা কত হয়ে যাবে আমার? 600 হয়ে যাবে। কিছুই না স্যার, টোটাল ভোটকে আমরা ধরে নেব 100%, দেন দিয়েছে কত পার্সেন্ট? এ কে দিয়েছে 30, বি কে দিয়েছে 25, দেন সি কে দিয়েছে 40%। তাহলে টোটাল ভোট দিয়েছে কত পার্সেন্ট লোক? প্রত্যেকটাকে যোগ করে দিব 100%, অর্থাৎ টোটাল থেকে বাদ দিয়ে দেবো। তাহলে পেলাম কত? 5%। তাহলে 5% লোক কি করেছে আমার? ভোট দেয়নি। তার মানে 5% ভোট দেয়নি, তার মানে 100% কি ছিল? টোটাল ভোট। আর 100% ভ্যালু কত ছিল স্যার? 12,000, অর্থাৎ 12,000 লোকই ছিল শহরে। তাহলে 100% ভ্যালু যদি 12,000 হয়, 1%-এর ভ্যালু কি হবে? 12,000 বাই 100। তাহলে আমাদের ভোট দেয়নি কত পার্সেন্ট? 5%। তাহলে 5%-এর ভ্যালুটা স্যার কত হয়ে যাবে? ইন্টু 5%। তাহলে কাটাকাটি করলে হয়ে যাবে আমাদের কত? 6,000। চলো, 600, সরি। নেক্সট প্রশ্ন পড়বে। খুব সুন্দর অঙ্ক। কি বলছে, যদি একটি ঘনকের প্রতিটি দিক 15% করে বৃদ্ধি করা হয়, কত? 15% করে বৃদ্ধি করছে, তাহলে বলছে ঘনকের আয়তন বৃদ্ধি পাবে কত? ঘনকের আয়তনটা কত বৃদ্ধি পাবে? তার মানে ঘনকের কি কি থাকে স্যার? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, আর কি থাকে? উচ্চতা। উচ্চতা। তার মানে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা। বা আমরা এভাবেও লিখতে পারবো, দৈর্ঘ্য থাকে,
প্রস্থ থাকে, আর কি কি থাকে, উচ্চতা। আর আমরা জানি যে ঘনকের ক্ষেত্রফল আয়তনের ফর্মুলাটা কি, ঘনকের আয়তনের ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য সঙ্গে প্রস্থ সঙ্গে উচ্চতাটাকে গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। তাহলে কি বলছে আমাকে, বলছে যে ঘনকের প্রতিটা দিক যদি 15% করে বৃদ্ধি করায়, আর আমরা জানি ঘনকের প্রতিটা দিক কি থাকে, সমান থাকে। তার মানে দৈর্ঘ্য যদি আমার 15% বৃদ্ধি হয়, তার মানে প্রস্থটাও 15%, উচ্চতাটাও 15% বৃদ্ধি পাবে। তার মানে 15%-এর ফ্র্যাকশন দেখো স্যার, 15%-এর ফ্র্যাকশন হচ্ছে 15/100, কাটাকাটি করলে 5 দ্বারা 3, 5 × 100 অর্থাৎ 3/20। তার মানে এখন যদি 20 থাকে তাহলে বৃদ্ধি করবে 3, তাহলে কত হয়ে যাবে, 23। তার মানে দৈর্ঘ্যটা যদি আগে 20 ছিল, দৈর্ঘ্যটা আগে কত ছিল, 20, এখন বৃদ্ধি করে হয়ে যাবে 23। তার মানে কি বলেছিলাম, যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সমান হয়। তার মানে প্রস্থও ছিল 20 আগে, উচ্চতাও ছিল 20, এখন 15% করে প্রত্যেকটা বৃদ্ধি করেছে। তার মানে প্রস্থ হয়ে গেছে 23, উচ্চতাও হয়ে গেছে কত স্যার, 23। তার মানে এটা ছিল আগে, আর এটা হয়ে যাবে পরে, বৃদ্ধির পরে। এটা কি হয়ে যাবে আমার পরে, বৃদ্ধি করার পরে। তাহলে আগের আয়তনটা কত করব স্যার, আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে দিলে আয়তন পেয়ে যাবো। তাহলে 20 × 20 × 20 করলে কত হয়ে যাবে, 8000। আর এটা ছিল আগের আয়তন, আগের আয়তনটা পেয়ে গেলাম। এবার পরের আয়তন কত বৃদ্ধি পাওয়ার পরে হয়ে যাবে, 23 × 23 × 23 করলে কত হয়ে যাবে স্যার, 12176। 12000 কত হয়ে যাবে, 176। তার মানে আগে ছিল আয়তনটা 8000, এখন হয়ে গেছে বৃদ্ধি করার পরে 12176। তাহলে কত বৃদ্ধি পেয়েছে স্যার, 12176 থেকে বাদ দিয়ে দিব 8000 টাকা, তাহলে হয়ে যাবে 4176। তাহলে বৃদ্ধি পেয়েছে 4176 আগের তুলনায়। তাহলে কত থেকে বৃদ্ধি পেয়েছে স্যার, 8000 থেকে। তাহলে 100-তে কত, তাহলে 100 দ্বারা গুণ করে দেবো, যেহেতু শতকরায় আমাকে বার করতে বলছে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। 2টা শূন্য 2টা শূন্য কাটবো, এখানে কাটাকাটি করবে 52.087% পাবে। তার মানে দেখো 52.087 কিন্তু প্রশ্নে কোথাও নেই, কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে, শুধুমাত্র অবিচ্ছেদ্য অংশ বিবেচনা করো। তার মানে আমাকে বলেছে দশমিকের পরেরগুলো আমরা নিব না। তার মানে দশমিকের আগে কত ছিল স্যার, 52। তার মানে কত হয়ে যাবে, 52% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত পার্সেন্ট স্যার বৃদ্ধি পেয়েছে, 52% বৃদ্ধি পেয়েছে। চলো, কিছু ছিল না, খুব সুন্দর প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখবে। চলো, আরেকটা কথা বলে দিই স্যার, যে তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে কোনো বিষয়ে, বা কোনো কিছু যদি শেয়ার করতে চাও আমার সঙ্গে, যে ফ্রেন্ড হিসেবে, বন্ধুর মতো ভেবে তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো। এবং যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক থাকে বা কোনো সমস্যার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমি সমাধান তোমাদেরকে বলে দেবো। অবশ্যই আমরা ডিসকাস করবো একটু গল্প আলোচনার মাধ্যমে। তোমরা প্রত্যেক কমেন্টে জানাবে যে এটা প্রবলেম হচ্ছে, বা দৈনন্দিন জীবনে আমার এইটুকু এই জিনিসগুলো প্রবলেম হয় স্যার, বা গার্লফ্রেন্ডকে নিয়ে একটু এই সমস্যায় আছে, তোমরা বলতে পারো, শেয়ার করতে পারো আমার সঙ্গে। চলো, তাহলে কি বলছে নেক্সট প্রশ্ন, চলো দেখি, প্রত্যেকে করে দেখাও আমাকে। 30 সেকেন্ড সময় থাকবে, প্রত্যেকে করবে, প্রত্যেকে করবে, করে আনসার করো আমাকে। চলো, প্রত্যেকে আনসার করো। চলো চলো, প্রত্যেকে করবে, প্রত্যেকে করবে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, কি বলছে, চলো টাইম আউট। এবার প্রত্যেকে দেখবে আমার সঙ্গে। আশা করি এতক্ষণও লাগবে না অঙ্কটা করার জন্য, খুব সহজ প্রশ্ন রয়েছিল। কি বলছে, যদি একটি গোলকের ব্যাস 14 সেমি হয়, তাহলে এর আয়তন খুঁজি। গোলকের ব্যাস, এটা একটা গোলক রয়েছে, গোলকের ব্যাসটা বলে দিয়েছে কত, ব্যাস মানে কি, পুরোটা দৈর্ঘ্য বলে দিয়েছে 14 সেমি। তার মানে ব্যাসার্ধ কত হয়ে যাবে, আমরা জানি ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক। তার মানে ব্যাস যদি 14 হয়, ব্যাসার্ধ হয়ে যাবে তার অর্ধেক, মানে 7 সেমি। এবার কি বলে, তাহলে আয়তন খুঁজো। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি জানি স্যার, 4/3 পাই আর কিউব। এটাই তো জানি, 4/3 পাই আর কিউব। তার মানে 4/3 বসিয়ে দাও, ইন্টু পায়ের মান কত নিতে বলেছে, 22/7, ইন্টু আর কিউব মানে আর এর মান কত, 7। তার মানে 7-এর কিউব কত যাবে, 7 × 7 × 7, 7 × 7 × 7। তাহলে দেখো এখানে একটা 60 কাটলো, 7 7 49, আর 4 2 8, 8 × 49 বাই কত 3, ক্যালকুলেশন করবে, যেটা অ্যান্সার হবে। দশমিকে উত্তর আছে, তোমরা প্রত্যেকে করে এখান থেকে আমাকে দেখাবে। এটুকু তোমরা করবে, আমি আর করতে পারবো না, অনেক করে দিলাম। চলো, ফর্মুলা যাদের মনে আছে তারা আশা করি নিমিষের মধ্যে অ্যান্সারটা করতে পেরেছো।
আর আমি কনসেপ্ট ক্লাসে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি চ্যাপ্টারের প্রত্যেকটা ফর্মুলা আজকে আবারও বলছি, অলরেডি আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে বলছি যে কনসেপ্ট ক্লাসে আমি প্রত্যেকটা ফর্মুলা আমি তোমাদেরকে করিয়ে এসেছি। তোমরা সেখান থেকে গিয়ে একটাই ক্লাস দেখে নাও মেনসুরেশনের, আমার 3টা থেকে 4টা ক্লাস করানো আছে, একটা ক্লাস দেখে নেবে লাস্ট ক্লাসটা, যেখানে আমি প্রত্যেকটা ফর্মুলা তোমাদের বলে রেখেছি। তাহলে তোমরা সেই ক্লাসটা দেখে নেবে, সেখান থেকে প্রত্যেকটা ফর্মুলা ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো তোমাদের মনে রাখতে হবে। আর মেনসুরেশন থেকে 2টো প্রশ্ন আসবে যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি জিডিতে 2টো প্রশ্ন দেখতে পাবে স্যার, একেবারে 100% লিখে নাও যে 2টো প্রশ্ন দেখতে পাবে। আর যারা ফর্মুলা মনে আছে, মেনসুরেশনে করার কিছু নেই, যদি তোমার ফর্মুলাটা মুখস্থ থাকে, ফর্মুলাটা যদি মনে থাকে, তাহলে মেনসুরেশন মানে পরিমিতি চ্যাপ্টারটা এমনই যে তোমাকে ডিরেক্টলি ভাষাগুলো বুঝতে পারবে, শুধু তুমি ফর্মুলাতে বসিয়ে দিবে, আনসার বেরিয়ে যাবে। সেই জন্য আমাদেরকে আগে ফর্মুলাগুলো মনে রাখা দরকার। আর আরেকটা কথা শুনে নাও, যদি ক্লাস করতে করতে অর্থাৎ প্র্যাকটিস সেট করতে করতে কোনো কনসেপ্টটা তোমাদের বুঝতে না পারো, মনে হয় যে এটা আর একটু ডিপে বোঝা দরকার, তাহলে আমি তোমাদের জন্য অলরেডি কনসেপ্ট ক্লাস করিয়ে রেখেছি। প্লে লিস্টে যাবে এই চ্যানেলেই যেখানে তোমরা ক্লাস করছো, ওখানে গিয়ে দেখবে যে কনসেপ্ট ক্লাসের আমার প্লে লিস্ট রয়েছে, সেখানে গিয়ে যে চ্যাপ্টারের যেটুকু বুঝতে পারছো না, শুধু নির্দিষ্টভাবে সেটুকুই ক্লাস করো, পুরো করার দরকার নেই, সেটুকুই দেখে নাও, একবার ভালো করে বুঝে নাও, তাহলে তোমার লাভ আছে, তাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে। আর আমি যতটুকু পারছি এখানে কনসেপ্ট প্র্যাকটিস সেটেও আমি কিন্তু কনসেপ্টগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। চলো কি বলছে, একজন বিক্রেতা 85,000-এ তালিকাভুক্ত একটি পুরনো গাড়ি কেনেন এবং পরপর 20% এবং 10% ছাড় পান। তার মানে কি বলছে, একজন বিক্রেতা এ তালিকাভুক্ত একটি পুরনো গাড়ি কেনেন, তার মানে গাড়িটা কিনতে গিয়ে সে 85,000 টাকা দেয়নি, 85,000 টাকা তালিকাভুক্ত করা রয়েছে, অর্থাৎ প্রাইস দেওয়া আছে, অর্থাৎ মার্কেট প্রাইস এত টাকা দেওয়া আছে, কিন্তু গাড়িটা কিনছে কত কত ছাড়ে, আমার কিনছে 20% এবং 10% ছাড়ে। তার মানে দেখো গাড়িটার তালিকাভুক্ত করা আছে কত, 85,000, 85,000 টাকা আমার লেখা আছে, কিন্তু গাড়িটা কেনার সময় কত পার্সেন্ট ছাড় পাচ্ছে, একবার পাচ্ছে 20%, তারপরে 10%, 20% আর 10% ছাড় পাচ্ছে। 20%-এর ফ্র্যাকশন জানি স্যার 1/5, আর 10%-এর ফ্র্যাকশন জানি 1/10। তার মানে ছাড় কিসের, ছাড়ের জন্য কার কার অনুপাত হয়, আমার মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্য এবং সেলিং প্রাইস, মার্কেট প্রাইস হবে বাজার মূল্য, আর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। তার মানে দেখো মার্কেট প্রাইস যদি 20% ছাড়ে, কি 5 টাকা যদি মার্কেট প্রাইস হয়, তাহলে 1 টাকা ছাড় দিবে, তার মানে কত টাকায় বিক্রি করবে, 4 টাকায়। 10 টাকা যদি বাজার মূল্য লেখা থাকে গাড়িটার, তার মানে 1 টাকা ছাড়ে কিনেছে, তার মানে কিনেছে কত টাকায়, 9 টাকায়। তার মানে দেখো গুণ করে দাও 50 আর 4 9 36, তার মানে গাড়িটার গায়ে যদি 50 টাকা লেখা থাকে, তাহলে কিনেছে কত টাকা, 36 টাকা, কিন্তু গাড়িটার গায়ে কত টাকা লেখা আছে, 85,000, তার মানে 50-এর মানটা কত হয়ে যাবে স্যার, 85,000। তাহলে একের মানটা এখান থেকে কি পেয়ে যাবো, 85,000 বাই কত, 50, তাহলে কিসের মান, সে গাড়িটা কিনেছে কত টাকায়, তার মানে সেলিং প্রাইসটাই হবে সে যত টাকাতে কিনেছে, তার মানে 36-এর মানটা কত যাবে, ইন্টু 36, তাহলে কাটাকাটি করো, 0 0 গেল, 5 দ্বারা 5 একে 5, 5 7 35, 0 0, তাহলে 1700-কে 36 কত দ্বারা গুণ করতে হবে, 36 দ্বারা, তাহলে 36 দ্বারা গুণ করলে কত হবে দেখে নাও, 6 7 বেড়েছে 2 4, 3 7 21 আর 4 25, 6 3 2 1 6, 612, 6 1 2 0, তার মানে কত টাকা হয়ে গেল গাড়িটার, কিনেছে কত টাকাতে, আচ্ছা এখানে 2টা শূন্য ছিল, আচ্ছা 2টা শূন্য বসে দাও, 16,200 টাকায় কিনেছে, তার মানে একটু দেখো মিস্টেক হচ্ছে মনে হচ্ছে কোথাও, 3 2 5 একে 6, 6 1 2, 6 1 2, 2টা শূন্য একক দশক শতক হাজার 16,000, আচ্ছা 20% 30% ছাড়ের পরে কিনবে কত টাকাতে, 50-এর মান এত যদি হয়, আচ্ছা তারপরে কি বলছে এবার আমাকে, তিনি মেরামতের জন্য 3,800 টাকা খরচ করেন এবং 20% লাভে বিক্রি করেন, তার মানে কিনেছে কত টাকাতে, এত টাকাতে, এত টাকাতে কিনে এবার কি করছে, সে এত টাকাতে কেনার পরে স্যার ঠিক করার জন্য গাড়িটাকে 3,000 কত 800 টাকায়, 3,800 টাকাতে ঠিক করেছে, এত টাকাতে কিনেছে, 16,200 টাকাতে কিনেছে, কেনার পরে 3,800 টাকা খরচ করে আবার ঠিক করেছে, তার মানে তার পকেট থেকে গেল কত টাকা, যোগ করে দাও, 0 0 0 6 3 9 0 2, তার মানে কত টাকায় কিনেছে, 20,000 টাকায়, তার মানে তার পকেট থেকে কত হাজার টাকা গেল, 20,000 টাকা। এবার কি বলছে আমাকে, যে গাড়িটা সে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইছে, 20,000 টাকা
তার পকেট থেকে অলরেডি খরচ হয়ে গেছে। এবার বলছে 20% লাভে বিক্রি করে, তাহলে গাড়িটির বিক্রয় মূল্য খুঁজুন। তার মানে কত টাকাতে বিক্রি করবে, তার মানে 20,000 টাকার উপরে, 20,000 টাকার উপরে, আচ্ছা বড় করে লিখি একটু, 20,000 টাকার উপরে কত টাকা লাভ করতে চাইছে, 20%। 20%-এর ফ্র্যাকশন কি জানি আমরা, 20% মানে জানি 20/100, অর্থাৎ 100 টাকাতে 20 টাকা লাভে বিক্রি করবেন। তার মানে বিক্রি করবে কত টাকায়, 120 টাকায়। তার মানে 120 টাকা বিক্রি করবে কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে। তাহলে 20,000-এর মধ্যে কত, দুইটা শূন্য কাটলো, 12 2 24, 1 2 3, 1 2 3, তার মানে কত টাকায় বিক্রি করবে, 24,000। 24,000 স্যার কোথায় রয়েছে অ্যান্সার, একটু কোথাও মিস্টেক হচ্ছে আমার, দাও 5 10 50 আর 4 9 কত হয়ে যাবে, 36, 50। তার মানে 50 যদি হয়, 5 1 5, 5 7 35, 0 0 দুইটা শূন্য, আর ইন্টু থাকলো আমার 36, 4 9 36, ঠিক আছে। 5 4 10 9, তার মানে এখান থেকে আমরা 36-এর সঙ্গে গুণ করব 17, 6 7 42, 2 হাতে 4, 3 7 21 আর 4 25, 6 আর 3, 6 আর 3 2, 5 6 11, 1 হাতে 1, 3 2 5 আর 612, তার মানে 612। 36-এর ভ্যালুটা হয়ে গেল আমার 600, আচ্ছা মিস্টেক একটু, সরি 612 হবে, এখানে আমি ভুল করে দিয়েছি স্যার। এটা হয়ে যাবে কত, 6 1 2, তার মানে কত হয়ে গেল, 61,200 টাকাতে। তার মানে 61,200 সঙ্গে 200 টাকাতে কিনেছে গাড়িটা, আর কিনে আবার ঠিক করতে কত টাকা খরচ করেছে, 3,800 টাকা। তাহলে কত হয়ে যাবে, 0 0 আর 2 10 0 হাজার 1 3 4 আর 1 5 আর 6, অর্থাৎ 65,000। তার মানে কত হাজার এসে গাড়িটার কস্ট তার কাছে কত পড়ে গেল, 61,200 টাকাতে কিনেছে, 3,800 টাকা খরচ করেছে। তার মানে তার পকেট থেকে কত টাকা গেল, 65,000 টাকা। এবার 65,000 টাকার উপরে এসে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইছে, 20%। তার মানে দেখো 65,000 টাকার গাড়িটা তার পড়ে গিয়েছে, অর্থাৎ মোট খরচ পড়েছে গাড়িটা ঠিক করতে এবং কিনতে কত টাকা, 65,000। এবার 20% লাভে বিক্রি করছে, আর 20% মানে জানি আমরা 20/100। তার মানে কি বলছে যে 100 টাকা যদি দাম থাকে কেনা, তার মানে 20 টাকা লাভে বিক্রি করবে। তার মানে কত টাকায় বিক্রি করবে, 120 টাকায়। 120 টাকায় বিক্রি করবে কত টাকার জিনিসে, 100 টাকার জিনিসে। তাহলে 65,000-এর কত টাকায়, তার মানে 120 হয়ে যাবে 100। দুটা শূন্য কাটো, 5 12 60, 0 হাতে 6, 6 12 72 আর 6 78, 1 2, তার মানে 78,000 টাকা। তার মানে গাড়িটার দামটা কত হয়ে যাবে স্যার, কত টাকায় বিক্রি করবে, 78,000 টাকায়। বি দাগের অ্যান্সার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে একটু মিস্টেক হয়েছিল সেখানে, 20%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/5, মানে 20% ছাড় পাচ্ছে, তারপরে একবার পাচ্ছে 10%, তার মানে 20% 1/5, 5 টাকা যদি বাজার মূল্য থাকে গাড়িটা, তার মানে 4 টাকায় কিনেছে। এবার 10% ছাড় পাচ্ছে মানে কি, 10 টাকা যদি গাড়িটার মূল্য থাকে, তাহলে 1 টাকা ছাড়ে মানে 9 টাকায় কিনেছে। এখান থেকে গুণ করবো, পেয়ে গেলাম গাড়িটার যদি 50 টাকা বাজার মূল্য থাকে, তাহলে 36 টাকায় কিনেছে। তাহলে 50-এর মানটা কত দেওয়া আছে, গাড়ির বাজার মূল্যটা এত টাকা। তার মানে 50-এর মানটা যদি 85 হয়, তাহলে 1-এর মান এত হবে। তাহলে 36-এর মান কত হবে, ইন্টু 36 কাটাকাটি করলে পাবো 65,000। তার মানে 65,000 টাকায় কি করেছে, গাড়িটা কিনেছে। কিনে এবার কত টাকা খরচ করেছে, 3,800 টাকা ঠিক করতে খরচ করেছে। তার মানে তার পকেট থেকে গেল কত টাকা, 65,000 টাকা। এবার 65,000-এর উপরে 20% লাভ করতে চাইছে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে গাড়িটা। তার মানে 20%-এর মান জানি আমরা 20/100, অর্থাৎ 100 টাকাতে 20 টাকা লাভ করবে। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, 120 টাকায়। তাহলে 120 টাকায় বিক্রি করবে 100-র মধ্যে, তাহলে 65,000-এর মধ্যে কত, তাহলে ইন্টু 65,000 করলে 78,000 পেয়ে যাবো আমরা উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখবে। একটু এখানে যোগটা করতে এখানে মানটা বসাতে ভুল হয়েছিল, মিস্টেক হয়েছিল, তার জন্য আমি সরি। চলো প্রত্যেকে দেখবে, অঙ্ক করার চেষ্টা করো, প্রত্যেকে করার চেষ্টা করো, চলো করবে। বলছি আমার প্রশ্ন, একটি ট্রেন 5 সেকেন্ডে বিপরীত দিকে একই গতিতে চলমান আরেকটি ট্রেনকে অতিক্রম করে। খুব সুন্দর প্রশ্ন, অনেকদিন পরে এই টাইপের প্রশ্ন পাওয়া গেছে। দেখো একটা ট্রেন রয়েছে, চলন্তমান ট্রেন, দুটো ট্রেন রয়েছে, আর একে অপরের বিপরীত দিকে চলছে। আর দুজনকে যখন ক্রস করছে স্যার, এইটা ট্রেনকে, অর্থাৎ দুজনকে ক্রস করতে কতক্ষণ সময় লাগছে, টি অর্থাৎ সময় সমান লাগছে 5 সেকেন্ড। কত সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড। এবার আমাকে কি বলছে, যদি প্রথম ট্রেনের গতি দ্বিগুণ করা হয় এবং দ্বিতীয় ট্রেনের গতি অর্ধেক করা হয়, তাহলে ট্রেন দুটি ক্রস করতে কত সময় নেবে, আমাকে জিজ্ঞাসা করেছে। খুব সুন্দর প্রশ্ন।
আশা করি যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, তোমরা যারা কনসেপ্ট ক্লাস করেছো, আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটা করতে পারবে। মাথা ঠান্ডা রেখে করতে হবে। দেখো, দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে চলছে এবং ক্রস করছে, তার মানে গতিটা আমি জানি না, তাহলে গতিটা ধরে নিব যে এটার এক্স কিমি পার ঘন্টা, এটারও এক্স কিমি পার ঘন্টা। যেহেতু এখানে আমার কোনো কিছু বলে দেয়নি, সেই জন্য আমরা ধরে নেব যে দুটো ট্রেনের গতিবেগটা কত, এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা। তাহলে আমরা জানি ডিস্টেন্স, জানি কি ট্রেনের ডিস্টেন্স জানি কি, একটা ট্রেন এই ট্রেনটা এই ট্রেনকে ক্রস করছে, দুটো ট্রেন পরস্পরকে ক্রস করা মানে কি, তারা ট্রেন দুটো নিজের নিজের দৈর্ঘ্যকে ক্রস করছে। এই ট্রেন এর দৈর্ঘ্যকে আর এই ট্রেন এর দৈর্ঘ্যকে ক্রস করছে, আমি বলেছিলাম কনসেপ্ট ক্লাসে। তার মানে কি হয়ে যাবে, আমি ধরে নিলাম যে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলটা ডি, অর্থাৎ ডিস্টেন্স ডি। তার মানে স্পিড ইকুয়াল টু কি জানি আমরা, ডিস্টেন্স বাই টাইম। তাহলে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে মানে কি হয়ে যাবে, স্পিডটা দুটো ট্রেনের স্পিডের যোগফল, তার মানে এক্স প্লাস এক্স কি হয়ে যাবে, 2x হয়ে যাবে তাদের স্পিডটা। ডিস্টেন্স বাই টাইম কত লাগছে, 5 সেকেন্ড। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত, আচ্ছা এক্স মিটার পার সেকেন্ড ধরবে, এক্স মিটার পার সেকেন্ড, যেহেতু সময়টা সেকেন্ডে দেওয়া আছে, কিমি পার ঘন্টা না, মিটার পার সেকেন্ড। তাহলে ডি এর ভ্যালুটা কত হয়ে গেল, গুণ করে দিলে হয়ে যাবে 10x। তার মানে দুটো ট্রেনের যোগফলটা, দৈর্ঘ্যের যোগফলটা কত পেয়ে গেলাম আমরা, 10x। এবার এখান থেকে ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার বলছে প্রথম ট্রেন যেটা রয়েছে তার গতিটাকে বাড়িয়ে 2 গুণ করে দিল, মানে 2x করে দিল, আর দ্বিতীয় ট্রেনের গতিটাকে কমিয়ে x/2 করে দিল। তাহলে বলছে এখন কতক্ষণ সময় লাগবে, তার মানে স্পিড ইকুয়াল টু কি জানি স্যার, ডিস্টেন্স বাই টাইম। তার মানে স্পিড কি হয়ে যাবে, দুটো ট্রেন একই দিকে চলছে মানে কি স্পিডটা যোগ হয়ে যাবে 2x প্লাস x/2, এটাই তো, সমান ডিস্টেন্স। ডিস্টেন্সটা কত পেয়েছি স্যার, 10x। 10x টাইম কত জানি না, টাইমের জায়গাতে ফাঁকা, টাইমটা আমাদেরকে বার করতে হবে যে কতক্ষণ সময় লাগবে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এখান থেকে যোগ করো, 2 দিয়ে 4x প্লাস x/2 পেলাম, সমান 10x/t। তাহলে দেখো 4x প্লাস x কত হয়ে যাবে স্যার, 5x/2 ইকুয়াল টু 10x/t। তাহলে 5 দ্বারা কাটো, 5 2 10, x x কাটলো, তাহলে এই টিটা এপারে আসবে, এখানে কিছু না মানে 1 আছে, টি দ্বারা গুণ করে দাও, টেকের টি, আর এপারে 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 4 সেকেন্ড। কত সেকেন্ড হয়ে গেল স্যার, উত্তর হয়ে গেল আমাদের 4 সেকেন্ড। কিছুই ছিল না, খুব সুন্দর প্রশ্ন। আর একবার বলছি, বুঝে নাও ভালো করে। এটা ট্রেন, দুটো ট্রেন রয়েছে যারা একে অপরের বিপরীত দিকে চলছে, তার মানে কি বিপরীত দিকে দুটো ট্রেন একই মুখে আসছে। এবার বলছে যে তারা টি সময়ে একে অপরকে ক্রস করছে, আর দুটো ট্রেন একে অপরকে ক্রস করা মানে কি তাদের নিজের দৈর্ঘ্যটাকে, ট্রেনের দৈর্ঘ্যটাকে ক্রস করা। তার মানে এ করছে এর দৈর্ঘ্যকে ক্রস, আর এ করছে এর দৈর্ঘ্যকে ক্রস। তার মানে ডিস্টেন্সটা কত হবে, দূরত্ব, কতটা দূরত্ব তারা অতিক্রম করে ক্রস করছে না, এর দূরত্বের যোগফল প্লাস এর দূরত্বের যোগফল। তাহলে দুজনের দূরত্বের যোগফলটা আমরা ধরলাম ডি, তার মানে ডিস্টেন্স ডি। এবার স্পিড কি হয়ে যাবে, যখন আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে স্পিড অর্থাৎ বেগ, বেগটা কি হয়ে যাবে, যখন একই দিকে আসে ট্রেন, তাদের দুটো ট্রেনের স্পিডের যোগফল হয়ে যাবে। তার মানে স্পিডের যোগটা কি হয়ে যাবে, এক্স প্লাস এক্স, অর্থাৎ 2x, এক্স প্লাস এক্স করলে কি হয়ে যাবে 2x। তাহলে স্পিড সমান পেয়ে গেলাম ডিস্টেন্স বাই টি, টি কত বলেছে 5 সেকেন্ডে, মানে 5। তাহলে ডি এর মানটা এখান থেকে কত আসবে, কোনাকুনি গুণ করে দাও 10x। তার মানে দূরত্বটা কত পেয়ে গেলাম, দুটো ট্রেনের যোগফলের দূরত্বের যোগফলটা 10x। এবার আমাকে বলেছে যে প্রথম ট্রেনের গতিবেগটা 2 গুণ বৃদ্ধি করা হয়, ডাবল করা হয়, অর্থাৎ 2x, এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগটা অর্ধেক অর্থাৎ x/2 করা হয়। তাহলে বলছে কতক্ষণ সময় নেবে, তার মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আবার ফর্মুলা বসে দাও, স্পিড ইকুয়াল টু, যেহেতু তারা দুজনের বিপরীতে একই দিকে আসছে, তার মানে কি হয়ে যাবে আমার, এর স্পিড, প্রথম ট্রেনের স্পিড যোগ দ্বিতীয় ট্রেনের স্পিড, তাহলে দুটো ট্রেনের স্পিডটাকে যোগ করে দিলাম, সমান ডিস্টেন্স কত পেয়েছি এখানে 10x। তাহলে 10x/t, টিটা কি আমাকে বের করতে বলেছে যে কত সময় নেবে। এবার তাহলে টি এর মান জানি না, টিটা বের করতে হবে। তাহলে দেখো 2 হলো লসাগু, 2 2 4x প্লাস x, তার মানে কত হলো 5x, যোগ করলে 5x/2 ছিল, সমান 10x/t। তাহলে এপারের 5 দ্বারা কাটো, 5 2 10, তার এক্স এক্স কেটে গেল, তাহলে টি এর সঙ্গে এখানে যোগ করো, গুণ করো, তার মানে টি টি সমান কত গেল, এই দুই গুণ করে 4 হয়ে গেল। তার মানে টি এর ভ্যালুটা কত হয়ে গেল স্যার, 4 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালুটা কত হয়ে গেল স্যার, 4 সেকেন্ড হয়ে গেল আমাদের উত্তর। তার মানে যদি স্পিড দুটোকে 2 গুণ করা হয় একটা ট্রেনের স্পিড, এবং একটা ট্রেনের স্পিডকে যদি অর্ধেক করা হয়, তাহলে কতক্ষণে তারা একে অপরকে ক্রস করবে আমার, 4 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমাদের কমপ্লিট হচ্ছে 10টা প্রশ্নের প্র্যাকটিস সেট। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি বোঝাচ্ছি তোমাদেরকে খুব সুন্দরভাবে, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে। তোমাদেরকে মনে হতে পারে যে সময় বেশি লাগছে, কিন্তু
আমি বোঝাচ্ছি এমন করে যেন তোমরা জিনিসগুলো বুঝতে পারো, যারা ক্লাসে 0 লেভেলের স্টুডেন্ট রয়েছে তারাও বুঝতে পারো। সেই জন্য স্যার যারা প্র্যাকটিস করবে, এবার তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করার। এই টাইপের অঙ্কটা যদি আমি তোমাদেরকে না বোঝাই তাহলে করতে কতক্ষণ লাগবে স্যার? আমার কথা বলছি, আমি হার্ডলি তোমার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে দেবো। এবার তোমরা যারা ভালো করে প্র্যাকটিস করবে ঠিকঠাকভাবে, তাহলে তোমরাও 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। সেই জন্য তোমাদেরকে বলবো যে যেগুলো অঙ্ক হচ্ছে না সেগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত প্রবলেমটা তোমার সলিউশন হবে, তত প্রবলেমটা তোমার কি হবে, সলভ হবে। যত বেশি কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে, আমি এই প্র্যাকটিস সেটটা করানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই যেন তোমাদের করে 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 প্রশ্নগুলো এমন প্র্যাকটিস হয়ে যায় যে প্রশ্ন দেখা মাত্রই তোমাদের মাথাতে আইডিয়া চলে আসে যে কি প্যাটার্নে অঙ্কটা হবে, কি বলতে চেয়েছে। আর প্রশ্ন তোমাদের কনসেপ্ট ক্লাসেই ধরতে শিখিয়ে দিয়েছি যে কোন প্রশ্নের কি ফর্মুলা আসতে পারে, কনসেপ্ট ক্লাসেই শিখিয়ে দিয়েছি। এবার এই ক্লাসটা প্র্যাকটিস সেটে তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা যারা 1 নম্বর প্র্যাকটিস থেকে যুক্ত রয়েছো প্রত্যেকে, এবং তোমরা নিজের প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে করছো। শুধু গণিত বলে না, রিজনিংয়েও আদার সাবজেক্টগুলোতে সেম কেস। যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি রিভিশন করবে, তত ভালো তুমি বেনিফিট পাবে। সেই জন্য প্র্যাকটিসের উপরে নজর দাও বেশি, এবং রিভিশনের উপরে। তাহলে চলো, আর বেশি কিছু বলবো না। তোমরা প্রত্যেকেই এখন পড়াশোনা ভালো করে করো, কারণ তোমাদের প্রত্যেকটা সময় হচ্ছে খুব ইম্পর্টেন্ট সময়। এখন কিছুদিন পরে আর পরীক্ষা, আশা করি তোমরা পরীক্ষাতে এবার ফাটাফাটি এক্সাম দেবে এবং সিলেকশন নেবে এবার। তাহলে চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।